স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। তো বাংলাদেশ নিয়ে সবার একটা আকর্ষণ আছে এখন। বিশেষ করে যেহেতু এই শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল তাদের গণঅভ্যুত্থানের পরবর্তীতে নতুন সরকার কেমন হবে, কী হবে সেটা নিয়ে সবার বিভিন্ন প্রশ্ন থাকে। তো আমি যেহেতু এখানে একটা ইন্টারন্যাশনাল জবের সাথে আছি, তো সেখানে অনেক দেশের মানুষ থাকে। বিশেষ করে ৫৭টা দেশের মানুষ কাজ করে আমার সাথে। তো তাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে। তো এখন আমার কাছে কিছু কোয়েশ্চেন আমি নিজেই উত্তর করতে পারি না। যেমন ধরেন আমরা ২৪ চেয়েছিলাম যে একটা গণতান্ত্রিক দেশ, বৈষম্যহীন একটা সমাজ। কারণ ওই আন্দোলনের মূল কথাটাই ছিল কোঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেই বৈষম্য তো দূর হলো না। এটা একটা প্রশ্ন থেকে গেল। আবার যারা যুদ্ধাহত ছিল, বিশেষ করে এই জীবন দিয়েছে এবং যারা এই আন্দোলনে গিয়ে আহত হয়েছিল, তাদেরও কিন্তু ঠিকমতো পুনর্বাসন হয়নি। তারাও দেখলাম বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে হয়েছে। তারপরে দেখা গেল যে কিছু মানুষ আবার উপদেষ্টা হয়েছেন। তারা আবার অর্থে, সম্পদে অনেক দূর এগিয়ে গিয়েছেন। এখন তারা আবার সংসদেও সংসদ নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধি হিসাবে এমপিও হয়েছেন। আবার যারা প্রাণ দিয়েছেন, তাদের ফ্যামিলিগুলো এখন কোন অবস্থায় আছে, কিভাবে আছে? আহতরা তো আমরা দেখলামই কিভাবে বিভিন্ন সময়ে এই ইউনূস সরকারের আমলেই আন্দোলন করতে হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই নতুন সরকার যখন ক্ষমতায় আসলো, অর্থাৎ যখন আ সংবিদ সংবিধানের ধারা অনুযায়ী তারা যখন শপথ গ্রহণ করলো, তখন কিন্তু সকলেই এই বর্তমান যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু তারা শপথ গ্রহণ করলো। এখন আবার বলতেছে যে না, এই সংসদে রাষ্ট্রপতি বক্তব্য দিতে পারবে না। তো যে রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করা যায়, সেই রাষ্ট্রপতির বক্তব্য শোনা যায় না। সেটা কেমন কথা? আবার ধরেন উল্টা দিকে রাষ্ট্রপতিও আগে যেটা ছিল যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি। এখন কিন্তু উনি আইসা আওয়ামী লীগকে আবার বলতেছে ফ্যাসিস্ট এবং বলতেছে যে স্বৈরাচারী কায়দা এবং দুর্নীতিগ্রস্ত। আবার বলতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তো এই বিষয়গুলা নিয়ে কিন্তু এখন কে কোন দিকে কি করছেন সেটা কিন্তু বোঝা মুশকিল। কার সুবিধা কিভাবে কে নিবেন, সেজন্যই কি আজকে এরকম জগাখিচুড়ি অবস্থা? আবার গত ১৮ মাস কিন্তু এই রাষ্ট্রপতিকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সরাতে পারে নাই। যেটা হয়তো ১ম দিনেই করতে পারত। তো যাই হোক, সর্বোপরি যখন এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে বা বিভিন্ন মানুষ করে, তখন আমরা নিজেরাও বুঝি না আসলে কে কার শত্রু। যে শত্রু তার আন্ডারে শপথ কি করে গ্রহণ করি? আবার যদি গ্রহণ করি তাহলে আবার তাকে বক্তব্য দিতে দিব না। এটা কেমন কথা? তো ওইসব জিনিসগুলো নিয়ে যখন ওরা প্রশ্ন করে, তখন কিন্তু আমরা উত্তর দিতে পারি না। তবে সবচেয়ে বড় কথা হলো, আমরা আশা করব যে আসলে আমাদের এই সংসদ হবে এই দেশের মেহনতি মানুষের বা এদেশের আপামর জনসাধারণের স্বার্থ রক্ষার আ স্বার্থ রক্ষার সংসদ। এবং এই সংসদে অবশ্যই যারা যাবেন, তারা অবশ্যই এদেশের মানুষের কথা বলবেন। দেখেন, একদিকে আমাদের দেশের প্রায় ৩.৫ কোটি মানুষ বিপদগ্রস্ত। তারা নিজেদের টাকা ব্যাংকে রেখে আজকে তারা ব্যাংকে দাঁড়ায়, দাঁড়ায় ঘুরছে, কিংবা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে যাচ্ছে, ব্যাংকগুলোর কাছে যাচ্ছে। কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। অথচ একটা গণতান্ত্রিক সরকার অবশ্যই দেশের মানুষের দুঃখ দুর্দশাগুলো দেখা দরকার, বোঝা দরকার, কোথায় কী হয়েছে, কী না হয়েছে। কিন্তু কেউ কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। আবার যে গভর্নর, উনিও কিন্তু নিজে একজন ঋণ খেলাপি। সেখান থেকে আবার ১% দিয়ে ঋণ তফসিল করে উনি আবার ব্যাংকের গভর্নর। কেমন একটা আজব, আজব লাগতেছে আমার কাছে। এবং এই আজব দেশের আগামীতে কী হবে সেটাও কিন্তু বলা মুশকিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গণতান্ত্রিক পথে আ সবাই যাতে গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের গণতন্ত্র যাতে রক্ষা হয় এবং যাতে সাধারণ মানুষের পক্ষে যাতে এই সংসদ থাকে এবং সাধারণ মানুষের জীবনমানে যাতে উন্নত হয় এবং আমাদের দেশটা যাতে সামনে এগিয়ে যায়, দেশ যাতে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায় সামনে অগ্রসর হয়, এই আশাটাই কিন্তু আমরা করব। আমাদের এর বেশি কিছু পাওনা নেই। আমরা আমাদের দেশের সাধারণ মানুষেরও কিন্তু শুধু তারা শান্তিতে ভাত খাইতে পারবে, দেশে দুর্নীতি থাকবে না, দেশে কোনো অন্যায় হবে না, আইনের শাসন থাকবে, তারা নির্বিচারে গুলি করবে না, তারা হয়তো রাস্তায় নিরাপরাধ মানুষ যাতে কোনো আইনের হয়রানির শিকার না হয়, এই ব্যবস্থাগুলো যাতে আমাদের দেশে থাকে, এটুকুই আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।